আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সবকিছু ক্লিয়ার বোঝা যায়? আর ক্লাসের লিংকটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন এবং কি পাবলিক যত ফেসবুক গ্রুপ আছে ওগুলোতে শেয়ার করে দিবেন। একটু ফাস্ট শেয়ার করবেন এবং কি সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু ফাস্ট জানান। দেন আমরা ক্লাস স্টার্ট করব। একটু সময় নিচ্ছি আমরা জাস্ট ক্লাসগুলো একটু শেয়ার করার জন্য। সবাই ক্লাসগুলো একটু শেয়ার করে দেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং খুবই ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অঙ্ক সমাধান করব অনেক সহজভাবে ইনশাআল্লাহ। তো একটু সময় নিচ্ছি, আপনার ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা আছে সবাইকে বলেন একটু ফার্স্টে জয়েন করে নিতে এবং কি পাবলিক যে ফেসবুক গ্রুপগুলো আছে তাদেরকে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং কি আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন কমেন্ট বক্সে। সবকিছু ক্লিয়ার আছে একটু ফার্স্ট জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে? বোর্ডের লেখা কি ক্লিয়ার দেখা যায়? বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানান, দেন আমরা ক্লাস স্টার্ট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে। আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয়। তাহলে আমার দিক থেকে ঠিক আছে, আপনাদের দিক থেকেও ঠিক থাকবে যদি আপনাদের নেট কানেকশন ঠিক থাকে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং কি মার্কেটিং ডিপার্টমেন্ট সকলেরই আছে এই সাবজেক্টটা। এই সাবজেক্ট এর নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আজকে আমরা 3 নম্বর অধ্যায়ের অঙ্ক শিখবো। 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম অথবা সিস্টেম নেই, অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে 2টি প্রশ্ন থাকবে। মিনিমাম 10 নম্বরের জন্য সি পার্টে একটা থাকবে আর সর্বোচ্চ বি পার্ট আরেকটা থাকতে পারে, তাহলে টোটালি 14 নম্বর। যদি বি পার্টে একটা আসে আর সি পার্টে আরেকটা আসে তাহলে সি পার্টে মাস্ট বি 10 নম্বরের জন্য আসবে, আর বি পার্টে অনেক সময় দেয় অনেক সময় দেয় না। তো যদি বি পার্ট এবং সি পার্টে উভয় পার্টে আসে তাহলে 14 নম্বর পাবেন, আর যদি শুধু সি পার্টে আসে তাহলে 10 নম্বর পাবেন। এই অধ্যায়টা আমি বলবো একেবারে পানির মতো সহজ, কিন্তু কেউ যদি ঘোলাই ফেলেন তাহলে কিন্তু অনেক কঠিন, আপনারা বুঝতে পারবেন না। তো আজকের ক্লাসে আমি এই অধ্যায় থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসে বা এই অধ্যায়ে কোন কোন রিকোয়ারমেন্ট গুলা, কয়টা রিকোয়ারমেন্ট আছে ওগুলো আপনাদেরকে বলবো এবং কি সবগুলা রিকোয়ারমেন্ট কিভাবে করবেন সবগুলা মানে টোটালি আজকে আমরা এই অধ্যায়টা একবারে সামারাইজ করে দিব, একবার হাতের মুঠোয় নিয়ে আসবো ইনশাল্লাহ। তখন দেখবেন আপনারা যদি অন্য কোথাও ক্লাস করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আজকের ক্লাসে আমরা কতটা কভার করতে পেরেছি। তো আজকের ক্লাসে আমরা যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 3 নম্বর অধ্যায় অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এটাকে সামারাইজ করব। এই অধ্যায় থেকে টোটালি কয়টা রিকোয়ারমেন্ট আমাদেরকে শিখতে হবে এবং কি এই অধ্যায়টাকে আমরা কিভাবে, এই অধ্যায়ের মধ্যে কি কি আছে সবগুলো আজকে জানবো। এই অধ্যায়ের মধ্যে সর্বোচ্চ একটা ইনকাম স্টেটমেন্ট আছে, ওই ইনকাম স্টেটমেন্ট গুলাই করতে হয় একটু কি ঘুরিয়ে পেঁচিয়ে। তো যতই ঘুরক আর পেঁচাক আমি আপনাদের কাছে একদম পানির মতো সহজ করে দিব। আচ্ছা, বইয়ের শেষ পৃষ্ঠা বোর্ডের লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। এখনই আমরা ডাইরেক্ট ম্যাথ সমাধানে চলে যাব। সর্বপ্রথম আমরা কি করব, এই অধ্যায়টাকে সামারাইজ করব।
এখানে একটা অধ্যায়ের উপর বিশাল ক্লাস নেওয়ার দরকার নেই, বিশাল বিশাল অঙ্ক করার প্রয়োজন নেই। আমি জাস্ট সর্বোচ্চ 2-3টা অঙ্ক করিয়ে দিব। আমার কাজ হচ্ছে নিয়ম শিখিয়ে দেওয়া, আর আপনার কাজ হচ্ছে অঙ্কের পর অঙ্ক করা। আমি জাস্ট নিয়ম শিখিয়ে দিব, আপনি 10টা 20টা 15টা যতটা মন চায় ততটাই অঙ্ক সমাধান করতে পারবেন। শুধু শুধু আমি বেশি অঙ্ক সমাধান করে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন মনে করি না। বোর্ডে লেখা কি বোঝা যায়? এখানে আমি একটা প্রশ্ন উঠাচ্ছি, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে আসছিল। এই প্রশ্নের মাধ্যমে আজকে আমরা 2টা রিকোয়ারমেন্ট সমাধান করব। লেখা বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে সবাইকে মেনশন করে দিন এবং কি ফার্স্ট জয়েন করে নিতে বলেন, আর আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু বলে দিবেন যেন একটু ফার্স্ট জয়েন করে নেয়, কারণ আমরা ক্লাস স্টার্ট করে ফেলেছি। যদি কেউ পরবর্তীতে জয়েন করে তাহলে এই কথাগুলো হয়তো শুনতে পারবে না, তাহলে তারা এই তথ্যগুলো মিস করবে। তো এখন আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। আবারও বলছি, আমাদের আজকের টপিক হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা সকল ডিপার্টমেন্টের আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আছে, মার্কেটিং ডিপার্টমেন্টের আছে। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের 3 নম্বর অধ্যায় নাম হচ্ছে কি অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং ম্যাথ, এগুলা যখন করব দেখবেন। তো এই অধ্যায়টিকে আজকে আমরা সর্বোচ্চ একদম সামারাইজ করে হাতের মুঠোয় নিয়ে আসবো। এই অধ্যায়ের মধ্যে থেকে কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে শিখতে হবে, আমি এখন দেখাচ্ছি। এই অধ্যায়ের মধ্যে থেকে 1 নাম্বার আপনার কাছে চাইতে পারে কি, এই অধ্যায়ের মধ্যে আপনাকে 1 নাম্বার চাইবে কি ক্যালকুলেট the cost price, calculate the cost price per unit UNIT। আচ্ছা, আমি একটু ময়সা আবার দিচ্ছি আপনাদেরকে। আমি একটু বড় করে লিখি যেন সহজে বুঝতে পারেন। আমাদেরকে বলবে এক নম্বরে জাস্ট আমি সিম্পল লিখে দেই, বলবে ক্যালকুলেট cost per unit, calculate the cost cost per unit UNIT, calculate the cost per unit under under variable variable costing method অথবা variable system SYSTEM system। variable costing system অথবা variable costing method একই কথা। তো ক্যালকুলেট দা কস্ট পার ইউনিট, একক প্রতি ব্যয় আমাদেরকে বের করতে হবে কোন পদ্ধতিতে, ভেরিয়েবল সিস্টেমে। তো 2 নম্বরে আমার কাছে আরেকটা চাইতে পারে ক্যালকুলেট দা কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন মেথড ABSORPTION অ্যাবজর্পশন মেথড অথবা সিস্টেম SYSTEM সিস্টেম। ভেরি সিম্পল। এই দুইটা 3 নম্বরে চাইতে পারে আমার কাছে প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট স্টেটমেন্ট স্টেটমেন্ট, প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট। 4 নম্বরে চাইবে একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, reconciliation statement statement। তাহলে এই চারটা জিনিস ওদের মধ্যে আছে, এর বাহিরে কিছু নেই। এই চারটার মধ্যে আরো কিছু তথ্য আছে, আমি আপনাদেরকে বলতেছি। তাহলে এটুকু বুঝতে পারছেন যে এই অধ্যায়ের মধ্যে আমাদের কি কি। 1 নম্বরে আমাদেরকে বলবে ক্যালকুলেট দা কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল মেথড অথবা ভেরিয়েবল সিস্টেম কস্টিং সিস্টেম। তারপর 2 নম্বরে চাইতে পারে, মানে যে কোনো একটা চাইবে, দুইটা একসাথে চায় না, আবার চায় বি পার্টে ক্যালকুলেট দা কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম বা মেথড। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কস্ট পার ইউনিট বের করার সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভেরিয়েবল সিস্টেম আর একটা হচ্ছে অ্যাবজর্পশন সিস্টেম।
তাহলে আমরা জানি কস্ট পার ইউনিট বের করার সিস্টেম দুইটা, আবারও বলছি, ভেরিয়েবল সিস্টেম আর একটা হচ্ছে অ্যাবজর্পশন সিস্টেম। একদম ইজি, আমি যেভাবে দিচ্ছি সবাই খাতা কলম নিয়ে বসে নোট করবেন। তারপর 3 নম্বরে বলবো আমাদেরকে প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট। প্রিপেয়ার একটা ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী প্রস্তুত করতে হবে। 3 নম্বর আমাদেরকে শিখতে হবে একটা ইনকাম স্টেটমেন্ট কি তৈরি করা বা প্রস্তুত করা শিখতে হবে। 4 নম্বরে আমাদেরকে শিখতে হবে একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো এই 4টা স্টেটমেন্ট বা 4টা রিকোয়ারমেন্ট একদম ইজি, পানির মতো ইজি। জাস্ট আমি করাবো, আপনারা শুধু দেখবেন আর বলুন ওয়াও কি সুন্দর মজা অঙ্ক। তো আজকে আমরা শিখবো। তাহলে আমরা এই দুইটা দেখলাম, কস্ট পার ইউনিট বের করতে হয় কিভাবে, দুইটা সিস্টেম আমরা দেখলাম, দুইটা সিস্টেম অ্যাপ্লাই করব। তো আমাদের এই অধ্যায়ের মূল ফোকাস হচ্ছে কি ইনকাম স্টেটমেন্ট। এই যে আমাদের মূল টপিক কিন্তু মূল ফোকাস হচ্ছে এই প্রশ্নের ইনকাম স্টেটমেন্ট। একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এখন ইনকাম স্টেটমেন্টও আবার দুইভাবে করা যায়। এখানে কয়টা পদ্ধতি আছে, ভেরিয়েবল সিস্টেম এবং কি অ্যাবজর্পশন সিস্টেম, অথবা ভেরিয়েবল মেথড অথবা অ্যাবজর্পশন মেথড। এই ইনকাম স্টেটমেন্টও কিন্তু দুইটা সিস্টেমে আমাদের করা যায়। কি হচ্ছে, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন মেথডে। ঠিক আছে, একটা হচ্ছে ভেরিয়েবল মেথড আর একটা হচ্ছে অ্যাবজর্পশন মেথডে। এই ইনকাম স্টেটমেন্ট দুইভাবে করা যায়। প্রশ্নের মধ্যে আমাদেরকে বলে দিবে কোন মেথডে আমরা করতে হবে। আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা খুবই ইজি, এটা পারবেন, এটার মধ্যে কোনো মেথড নাই, একটাই সিস্টেম। তাহলে আমি আবারও সামারাইজ করছি, এই অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে কস্ট পার ইউনিট, একক প্রতি ব্যয় বের করতে হবে। কিভাবে, দুইভাবে বের করা যায়, হচ্ছে ভেরিয়েবল সিস্টেমে আর একটা হচ্ছে অ্যাবজর্পশন সিস্টেমে। 3 নম্বরে আমাদেরকে শিখতে হবে একটা প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট, একটা আয় বিবরণী কিভাবে আমরা প্রস্তুত করব। একটা আয় বিবরণী দুইভাবে প্রস্তুত করা যায়, একটা কি ভেরিয়েবল সিস্টেমে এবং কি অ্যাবজর্পশন সিস্টেমে। আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কোনো মেথড নাই, জাস্ট পরবর্তীতে আমি দেখিয়ে দিব। তো এই অধ্যায়ের মধ্যে সব মানে মেইন ফোকাস হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমরা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে অথবা অ্যাবজর্পশন সিস্টেমের রেটগুলো বের করি। তো ইনকাম স্টেটমেন্ট নিয়ে একটু কথা বলি। ইনকাম স্টেটমেন্ট আমরা তৈরি করব, ইনকাম স্টেটমেন্ট তৈরি করার দুটি পদ্ধতি, এক হচ্ছে ভেরিয়েবল মেথড অথবা ভেরিয়েবল সিস্টেম, ভেরিয়েবল সিস্টেম অথবা অ্যাবজর্পশন সিস্টেম। এখন এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে আবার 3টা চেহারা আছে। চেহারাগুলো কি কি দেখেন, চেহারাগুলো হচ্ছে আপনার প্রশ্নে দেওয়া থাকবে না, প্রশ্নে ওইগুলো আপনাকে দেখে ধরে নিতে হবে যে এটা কোন ক্যাটাগরিতে আছে। ইনকাম স্টেটমেন্ট 3টা ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে ফেভার, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে নরমাল, তারপর একটা হচ্ছে ফেভার আর একটা হচ্ছে আনফেভার। আনফেভার, ঠিক আছে, আনফেভার। তো নরমাল, ফেভার, আনফেভার এগুলা কি, এগুলো আপনারা বুঝতে পারবেন না, তবে আমি এখন বলতেছি, বললে অবশ্যই বুঝতে পারবেন। তো একটা প্রতিষ্ঠানের এই কাজ হচ্ছে কি উৎপাদন করা, আমাদের কাজ হচ্ছে উৎপাদন করা। যেহেতু একটা কি আমরা আয় বিবরণী তৈরি করবো, আয় বিবরণী মানে কি, আমরা যে কোনো কিছু একটা উৎপাদন করে এটাকে বিক্রি করি, বিক্রি করার পর এখান থেকে আমাদের আয় হয়। তো এখানে এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা কি বলছিলাম, যে ইনকাম স্টেটমেন্ট দুইভাবে করা যায়, হচ্ছে ভেরিয়েবল সিস্টেম আর একটা হচ্ছে অ্যাবজর্পশন সিস্টেম। তো এই দুইভাবের যেভাবে বলবে প্রশ্নে ওইভাবেই করব। কিন্তু প্রশ্নের মধ্যে উদ্দীপকটা দেখে আমাকে আগে বুঝতে হবে এটা কি আনফেভার নাকি ফেভার নাকি নরমাল। এখন এটা কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সাপোজ আমি 20,000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য কিছু কাঁচামাল ক্রয় করলাম। কত হাজার ইউনিট পণ্য উৎপাদন করবো, 20,000। 1 2 3 4, 20,000 ইউনিট, UNITS ইউনিট, ঠিক আছে। এই 20,000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য আমি কিছু কাঁচামাল ক্রয় করলাম। এখন প্রকৃতপক্ষে যখন এই কাঁচামালগুলো আমার কোম্পানিতে আয়না বা কারখানাতে আয়না রাখলাম, তখন দেখলাম কি আমার 20,000 ইউনিটের পণ্য উৎপাদন হয় নাই, হয়েছে কি 18,000 ইউনিট উৎপাদন হয়েছে। তাইলে কি আমি কি এটা পছন্দ করব? আমি তো ভাববো যে 20,000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য আমি কাঁচামাল ক্রয় করছি, ওই হিসাবে ওই 20,000 ইউনিটের আঙ্গিকে আমি ব্যয় করছি, কিন্তু আমার 20,000 ইউনিট তো পণ্য উৎপাদন করতে পারি নাই, আমরা উৎপাদন হয়েছে 18,000 ইউনিট। তাহলে এটা আমার পছন্দ না, কারণ আমার তো ইচ্ছে ছিল, আমার টার্গেট ছিল 20,000 ইউনিট পণ্য উৎপাদন করব, কিন্তু আমার 20,000 ইউনিট হয় না, তার চেয়ে কম হয়েছে 18,000। এটা হচ্ছে আনফেভার, মানে প্রত্যাশিত উৎপাদনের চেয়ে যখন কম হবে এটা হচ্ছে আনফেভার, অপছন্দনীয়। এই যে আনফেভার, আনফেভার কত, 18,000, 1 2 3, 18,000, ঠিক আছে। এখন হচ্ছে আমি 20,000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য কাঁচামাল ক্রয় করছি, কারখানাতে আনার পর উৎপাদন করার পর দেখি যে 20,000 ইউনিটে সমান সমান পণ্য উৎপাদন করতে পেরেছি। এটা হচ্ছে নরমাল, বেশিও হয় নাই কমও হয় নাই, তাহলে নরমাল। নরমাল হচ্ছে কত, 20,000 ইউনিট, 1 2 3 4, 20,000 ইউনিট। এখন মনে করেন সেম আবারও বলছি যে 20,000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য আমি কাঁচামাল ক্রয় করছি,
পণ্য উৎপাদন করার পর দেখি যে আমার উৎপাদন হচ্ছে 22,000 ইউনিট, তখন তো আমি মহা খুশি হয়ে যাব। সবাই মহা খুশি হবে যে আমি 20,000 ইউনিটের পণ্যর কাঁচামাল দিয়ে আমি 22,000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারছি, তাহলে তো আমার অনেক লাভ হবে। ঠিক আছে, অনেক লাভ হবে। এটা হচ্ছে ফেভার, পছন্দনীয়, যে প্রত্যাশিত উৎপাদনের চেয়ে যখন বেশি উৎপাদন করা যায় তখন এটা হচ্ছে ফেভার মানে পছন্দনীয়। তাহলে এই ফেভার মানে হচ্ছে 22,000। ঠিক আছে, 1 2 3 22,000। তাহলে এখন প্রশ্নে কিন্তু আপনার দেওয়া থাকবে যে অ্যাকচুয়াল প্রোডাকশন, বাজেটেড প্রোডাকশন অথবা প্রত্যাশিত প্রোডাকশন সাপোজ 20,000, অ্যাকচুয়াল প্রোডাকশন প্রকৃতপক্ষে উৎপাদন হয়েছে 18,000, তাইলে আমার বাজেটেড প্রোডাকশন ছিল মানে প্রত্যাশিত প্রোডাকশন ছিল 20,000, কিন্তু আমি উৎপাদন করতে পেরেছি অ্যাকচুয়াল প্রকৃতপক্ষে প্রোডাকশন হয়েছে 18,000, তাহলে এটা হচ্ছে আনফেভার। দেখে আমাকে বুঝতে হবে যে কোন ফেসে বা কোন ক্যাটাগরিতে আছে। আবার আমার বাজেটেড প্রোডাকশন বা প্রত্যাশিত প্রোডাকশন ছিল 20,000, আমার প্রোডাকশন হয়ে গেছে অ্যাকচুয়াল প্রোডাকশন প্রকৃতপক্ষে প্রোডাকশন হচ্ছে 22,000, তাহলে এটা হচ্ছে আমার ফেভার, পছন্দনীয়। আমার বাজেটেড অথবা প্রত্যাশিত প্রোডাকশন ছিল 20,000, কিন্তু আমার প্রোডাকশন হচ্ছে 20,000, তাহলে এটা নরমাল, এটা কমও হয় নাই বেশিও হয় নাই, মানে নরমালে আছে। তাহলে আশা করি ফেভার, আনফেভার এবং কি নরমাল কি জিনিসটা বুঝতে পারছেন। এগুলো বোঝানোর কারণ হচ্ছে আমি বেসিক এই অধ্যায়ের সবগুলো বেসিক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে যখন অঙ্ক করানোর সময় বলবো যেটা হচ্ছে ফেভার ক্যাটাগরিতে আছে, আনফেভার ক্যাটাগরিতে আছে বা নরমাল ক্যাটাগরিতে আছে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তখন যখন আমি ফেভার, আনফেভার, নরমাল বলবো তখন কিন্তু এগুলো আপনাদের মনে পড়বে। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারছেন? এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেন আমি কিন্তু মোটামুটি যে অধ্যায়ের যে বেসিক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন আমি বলছিলাম যে কি এই চারটা আপনাদের কি আসবে, এই চারটা রিকোয়ারমেন্ট আসবে। এই যে 1 নাম্বার ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল মেথড অথবা ভেরিয়েবল সিস্টেম, আর 2 নাম্বার ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম। তো আজকের ক্লাসে আমরা এই দুইটা রিকোয়ারমেন্ট শিখবো, অনেক সহজ। 1 নাম্বার 2 নাম্বার রিকোয়ারমেন্ট খুবই সহজ। 1 নাম্বার রিকোয়ারমেন্টটা করার পর এটার সাথে যদি আর একটা আইটেম যোগ করি আমরা 2 নাম্বার আইটেমটা পেয়ে যাব। তো আপনারা একটু খাতার মধ্যে লিখে নেবেন যে অধ্যায়ের মধ্যে কয়টা প্রশ্ন হতে পারে বা কয়টা রিকোয়ারমেন্ট আছে। 4টা রিকোয়ারমেন্ট, এই 4টা রিকোয়ারমেন্ট আপনারা বই বা সাজেশন খুললে কিন্তু পেয়ে যাবেন। তো আমি রিকোয়ারমেন্ট গুলো মুছে ফেলছি। এখন আমরা বের করব কি, এখানে একটা প্রশ্ন উঠাচ্ছি। প্রশ্ন আসছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে, এটার মধ্যে রিকোয়ারমেন্ট চাইছে, আমি রিকোয়ারমেন্ট গুলো উঠাই নিয়ে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে। বলছে কস্ট পার ক্যালকুলেট দা কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল মেথড। তারপর 2 নম্বরে বলছে ক্যালকুলেট দা কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন মেথড। তাইলে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট গুলো এই এখানে প্রশ্নের মধ্যে চেয়েছে। আমি প্রশ্নগুলো উঠাই নাই, এখন জাস্ট মুখে মুখে বলে করে দিব। 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং কি মার্কেটিং ডিপার্টমেন্ট সকলের জন্য সেম নিয়ম, সেম। আমি কোনো ডিপার্টমেন্টের পক্ষপাতিত্ব করে পড়াই না, আমার কাছে হচ্ছে নিয়ম আমি শিখিয়ে দিব, আপনারা শুধু অঙ্ক করবেন, নিয়ম সবার জন্য সেম। আচ্ছা, তাইলে এখন আমরা কস্ট পার ইউনিট বের করা শিখব। কস্ট পার ইউনিট মানে কি, ক্যালকুলেট দা কস্ট পার ইউনিট, একক প্রতি ব্যয় নির্ণয় করো ভেরিয়েবল সিস্টেমে এবং কি অ্যাবজর্পশন সিস্টেমে। তাইলে আমি দেখাই দিচ্ছি, এখন খুব সহজেই দেখবেন, অনেক সহজ। তাহলে আমরা এখান থেকে সলিউশন লিখতে পারি। আচ্ছা, 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমি লিখি ক্যালকুলেট দা cost per unit under under variable system, variable system variable system। ঠিক আছে, আমরা ভেরিয়েবল সিস্টেমে কস্ট পার ইউনিট বের করব। কস্ট পার ইউনিট মানে একক প্রতি ব্যয়। তাহলে ভেরিয়েবল, তাহলে এর জন্য আমরা জাস্ট একটা গড় করব, নরমাল একটা গড় করলেই হবে। এই যে দুইটা কলাম টানবো, একটা টাকার জন্য আর একটা পার্টিকুলার বা অ্যাকাউন্টস টাইটেল, যা ইচ্ছা লিখতে পারেন। পার্টিকুলার, পার্টিকুলার। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম। দেখেন খুব সহজে কিন্তু আমরা এখন করে ফেলবো। আমরা কি করতেছি,
ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল সিস্টেম। ভেরিয়েবল সিস্টেমে আমরা কি করব, কস্ট পার ইউনিট বের করব। এখন দেখেন আমরা একটু দেখে নেই প্রশ্নের মধ্যে কি কি আছে। ইউনিট প্রডিউসড, পণ্য উৎপাদন হয়েছে কত, 21,500 ইউনিট। তারপর ভেরিয়েবল কস্ট পার ইউনিট, পরিবর্তনশীল ব্যয়গুলা পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, পরিবর্তনশীল একক প্রতি ব্যয়গুলা কি কি আছে। ডাইরেক্ট মেটেরিয়াল হচ্ছে 5 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার 8 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা পার ইউনিট, ভেরিয়েবল সেলিং ওভারহেড 1 টাকা পার ইউনিট। এগুলো সবগুলো পার ইউনিটে দেওয়া আছে। তারপর হচ্ছে ফিক্সড কস্ট, এখানে আমরা ভেরিয়েবল কস্ট গুলো দেখলাম, এখন হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত, 86,000 টাকা, ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 40,000 টাকা। এখন এই প্রশ্ন দেওয়ার পর আমাদেরকে বলছে যে কি, ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল সিস্টেম এবং কি অ্যাবজর্পশন সিস্টেম। এখন আমরা ভেরিয়েবল সিস্টেমে কস্ট পার ইউনিট বের করব। ভেরিয়েবল সিস্টেমে কস্ট পার ইউনিট বের করার জন্য 3টা আইটেম যায়। 3টা আইটেমের মধ্যে আমি লিখে দিচ্ছি, এগুলো আপনারা খাতায় লিখে রাখবেন, একটাও বেশি যাবে না, সর্বোচ্চ 3টা আইটেম যাবে। 3টা আইটেম আপনারা মনে রাখবেন, এই 3টা আইটেমের যে কয়টা আইটেম প্রশ্নে থাকবে ওইগুলোই লিখে দিবেন। 2টা থাকলে 2টা লিখবেন, 3টা থাকলে 3টাই লিখবেন। তো 1 নাম্বার আসবে ডাইরেক্ট মেটেরিয়াল, DIRECT, ডাইরেক্ট মেটেরিয়াল, METERIAL, ডাইরেক্ট মেটেরিয়াল পার ইউনিট কত টাকা বলছে, ডাইরেক্ট মেটেরিয়াল পার ইউনিট 5 টাকা, 5 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বার হবে ডাইরেক্ট লেবার, DIRECT, ডাইরেক্ট লেবার, LABOR, ডাইরেক্ট লেবার পার ইউনিট কত টাকা, ডাইরেক্ট লেবার হচ্ছে পার ইউনিট 8 টাকা, 8 টাকা। 3 নাম্বার আসবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা আসবে কি, যে হ্যাঁ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ভেরিয়েবল ওভারহেড অথবা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, মানে টোটালি সাথে ভেরিয়েবল কথাটা লাগানো থাকবে, ভেরিয়েবল কথাটা লাগানো থাকবে, সাথে ম্যানুফ্যাকচারিং কথাটা থাকবে। তাহলে 3 নাম্বার আসবে কি, ভেরিয়েবল ওভারহেড অথবা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং আমরা সংক্ষিপ্ত করে লিখলাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড, OVER, ওভারহেড, ACAD, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা আছে পার ইউনিট, এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট 2 টাকা, পার ইউনিট 2 টাকা। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা সবগুলা যোগ করি, 8 5 13, 13 আর 2 15, 15 টাকা পার ইউনিট, 15 টাকা পার ইউনিট, ঠিক আছে। 15 টাকা পার ইউনিট আমাদের কিন্তু হয়ে গেল, আমরা এই তো কস্ট পার ইউনিট বের করে ফেলছি, ঠিক আছে। তাইলে ভেরিয়েবল মেথড, আবার বলি ভেরিয়েবলের কিন্তু আরেকটা সিস্টেম আছে কি, ডাইরেক্ট সিস্টেম। ডাইরেক্ট যে কথা, ভেরিয়েবল একই কথা, ঠিক আছে। ভেরিয়েবলের জায়গায় আপনাকে ডাইরেক্টও বলতে পারে, তো আপনারা একটু নোট করে রাখবেন। তো এই ভেরিয়েবল সিস্টেমে যখন আমরা কস্ট পার ইউনিট বের করব, এখানে 3টা আইটেম আসবে, এক হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড অথবা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল, তারপরে লিখে দিলাম ডাইরেক্ট মেটেরিয়াল, তারপর হচ্ছে ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সবগুলো যোগ করলে আসে 15 টাকা। তাহলে আমাদের কস্ট পার ইউনিট হচ্ছে 15 টাকা। কোন সিস্টেমে, ভেরিয়েবল সিস্টেমে। আজকের ক্লাসটা আপনার কাছে কতটুকু ইন্টারেস্টিং আমি বুঝতে পারিব না, তো আপনারা কতটুকু বুঝতে পারতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে আমি বেসিক তথ্যগুলো দিচ্ছি, এবং কি এটা কিন্তু পরীক্ষায় আসছে 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ওই বোর্ডের প্রশ্ন সমাধান করছি। আরো সামনে যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন বুঝতে পারবো যে ম্যাথটা অনেক ইন্টারেস্টিং, এবং কি সকল তথ্যই আমি আগে দিচ্ছি। তো এটা কি বুঝতে পারছেন? আমাদের কিন্তু কাজ শেষ, একটা দাগ দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে গেল 1 নাম্বার রিকোয়ারমেন্ট। 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি বুঝতে পারছেন? এক নাম্বার রিকোয়ারমেন্ট বুঝতে পারছেন? আচ্ছা, 1 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে, আবারও বলছি, ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল সিস্টেম। ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, ঠিক আছে। ভেরিয়েবল সিস্টেমে কস্ট পার ইউনিট বের করার জন্য 3টা আইটেম যায়, এক হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ভেরিয়েবল ওভারহেড। হ্যাঁ, তো এই 3টা আইটেমই আসবে। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে অনেকগুলো আইটেম দেওয়া আছে, ওইগুলোর কোনোটাই আসবে না, শুধু এই 3টা আসবে। 3টার যে কয়টা, 3টা যদি 2টা থাকতো আমরা 2টা আনতাম, 3টা যেটা হচ্ছে 3টাই আনলাম। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড
সরি ভেরিয়েবল পদ্ধতিতে কস্ট পার ইউনিট বের করা ফরম্যাট। এখন আমরা শিখব যে অ্যাবজর্পশন সিস্টেমে কিভাবে কস্ট পার ইউনিট বের করতে হয়। দেখেন এটার সাথে জাস্ট একটা আইটেম আমি যোগ করে দেব, তাহলে হয়ে যাবে। তো এটার সাথে আমি যোগ করে দিই, আর এখানে নামটা চেঞ্জ করে দেই, এই যে আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম লিখে দেব যে কস্ট পার ইউনিট, ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম। অ্যাবজর্পশন, FSORPTION, অ্যাবজর্পশন সিস্টেম। অ্যাবজর্পশন সিস্টেম মানে হচ্ছে কি গ্রসন, গ্রসন পদ্ধতি, আর ডাইরেক্ট অথবা ভেরিয়েবল হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। তো এখন আমরা লিখবো ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন সিস্টেম। অ্যাবজর্পশন সিস্টেমের মধ্যে আসে আইটেম চারটা। কি কি আসে? এখানে তো তিনটা আসে, তিনটা। এক হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই যে একটা জিনিস এক্সট্রা আছে অ্যাবজর্পশনের মধ্যে হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এটা অ্যাবজর্পশনের মধ্যে আসে, ভেরিয়েবলের মধ্যে আসে না, এটুকুই পার্থক্য। আর না হয় বাকি তিনটা উভয়ের মধ্যে কমন। এই যে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা অ্যাবজর্পশন সিস্টেম এবং কি ভেরিয়েবল সিস্টেমে দুইটার মধ্যে কমন। তো আর অ্যাবজর্পশনের মধ্যে শুধু একটা আইটেম বেশি যায়, সেটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর এটা কি ডাইরেক্টে বা ভেরিয়েবলে যায় না। তো আমরা একটু এখন মুছা দিই যোগফলটা। হ্যাঁ, পার ইউনিট এর টাকা সব অঙ্কে দেওয়া থাকবে, অথবা টোটাল টাকাটা দেওয়া থাকে। টোটাল টাকাকে যদি আমরা প্রোডাকশন দ্বারা ভাগ করি, প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করি, তাহলে এক ইউনিটের টাকাটা চলে আসে। তাহলে দেখেন আমরা এটা দিয়ে কি করব, অ্যাবজর্পশন মেথডটা শিখে ফেলবো। অ্যাবজর্পশন মেথডে আমি বলছিলাম শুধু একটা আইটেম বেশি যায়, একটা আইটেম, সেটা হচ্ছে কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমরা এখানে তিনটা আছে, এই তিনটা তো অ্যাবজর্পশনও যাবে, ভেরিয়েবলও যাবে। অ্যাবজর্পশনে একটা আইটেম বেশি যায়, সেটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ৮৬,০০০ টাকা। এক ইউনিটের জন্য কি ৮৬,০০০ টাকা খরচ হয়? না, এখানে টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল খরচ আছে ৮৬,০০০ টাকা। আর এখানে আমার ইউনিট প্রডিউসড, উৎপাদন হয়েছে কত ইউনিট? ২১,৫০০ ইউনিট। তাইলে ৮৬,০০০ টাকায় যদি আমি ২১,৫০০ ইউনিট দ্বারা ভাগ করি, এক ইউনিটে পেয়ে যাব। তাহলে আমি লিখে নিই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, FIXED, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং OVER, ওভারহেড ACAD, ওভারহেড আমি ৮৬,০০০, টোটাল খরচ হচ্ছে ৮৬,০০০। ১ ২ ৩, ৮৬,০০০ ভাগ আমি উৎপাদন হয়েছে কত ইউনিট? ২১,৫০০ ইউনিট। এই যে ২১,৫০০ ইউনিট দ্বারা যদি আমি ৮৬,০০০কে ভাগ দেই, তাহলে আমার আসবে ৪ টাকা পার ইউনিট। ৪ টাকা পার ইউনিট, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে আমার অ্যাবজর্পশন সিস্টেমে কস্ট পার ইউনিট বের করার ফরম্যাট। জাস্ট এক আইটেম যোগ করলাম, এটা হয়ে গেল কি অ্যাবজর্পশন সিস্টেমের ফরম্যাট। আর এই একটা আইটেম যদি মুছা দিই, তাহলে এই পর্যন্ত থাকবে কি ডাইরেক্ট মেথড বা ভেরিয়েবল সিস্টেম। তো এখন আমরা সবগুলো যোগ করবো, সবগুলো যোগ করলে আসে কত? ৫ ৮ আর কত ২, ৫ আর ৮ ৫ ১৩ ১৫ ১৯, ১৯ টাকা। এই যে আমাদের ১৯ টাকা আমাদের অ্যাবজর্পশন মেথডে কস্ট পার ইউনিট হয় ১৯ টাকা, আর ভেরিয়েবল মেথডে হয়েছিল ১৫ টাকা, কারণ এই ৪ টাকা ভেরিয়েবল মেথডে ছিল না। একটু আমি সামনে একটা আরেকটা কলাম বাড়িয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিই। দেখেন এই যে এত বড় লাগবে না। এখন আমরা যদি একসাথে দুইটা করতে চাই, সাপোজ ধরেন যে এই যে এটাকে ধরলাম অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন, আর এটাকে ধরলাম ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল, ঠিক আছে। আমি একসাথে ফরম্যাটটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেহেতু এখন বুঝতে পারছেন। তো দেখেন অ্যাবজর্পশনের মধ্যে 4টা আইটেম আসে, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর ভেরিয়েবলের মধ্যে 3টা আইটেম যায় মাত্র। এক হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল আসবে 5 টাকা, ডাইরেক্ট লেবার আসবে 8 টাকা, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে 2 টাকা, এগুলাই আসবে। আর এই যে কি আসে না, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েবল সিস্টেমের মধ্যে আসে না। এই জন্য আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। তাহলে ভেরিয়েবল সিস্টেমে আমার খরচ হয় কত টাকা? ৮ ৫ ১৩, ১৫ টাকা পার ইউনিট, ১৫ টাকা পার ইউনিট। তাহলে আশা করি এখন সহজেই বুঝতে পেরেছেন। তাহলে কিন্তু আমাদের দুইটা রিকোয়ারমেন্ট শেখা হয়ে গেল।
এই প্রশ্নটা 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই দুইটা রিকোয়ারমেন্টে চাইছিল। আপনারা চাইলে এই একটা ঘরের মধ্যে কিন্তু দুইটা রিকোয়ারমেন্ট করে দিতে পারবেন। শুধু লিখবেন যে ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল এন্ড অ্যাবজর্পশন সিস্টেম। ভেরিয়েবল এবং কি অ্যাবজর্পশন সিস্টেমে আমরা কস্ট পার ইউনিট এই যে একটা টেবিলের মধ্যে দেখাই দিলাম। এটা হচ্ছে অ্যাবজর্পশনের কলাম আর এটা হচ্ছে ভেরিয়েবলের কলাম। অ্যাবজর্পশনে আমাদের কস্ট পার ইউনিট খরচ হয় 19 টাকা আর ভেরিয়েবলে খরচ হয় 15 টাকা। কারণ ভেরিয়েবলের মধ্যে 3টা আইটেম যায়, অ্যাবজর্পশনের মধ্যে 4টা আইটেম যায়। এটা কি বুঝতে পারছেন? ক্লাস পেজে সর্বোচ্চ মেবি 30 দিন থাকে, পরবর্তীতে আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো। তবে আপনারা যদি আপনাদের আইডিতে সেভ করে রাখতে চান তাহলে আপনি আপনার আইডি দ্বারা শেয়ার করবেন। শেয়ার করার পর উপরে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করে সেভ করে রাখবেন, তাহলে আপনার আইডিতে এটা সবসময় থাকবে। তা আমি বলবো সবাই শেয়ার করে সেভ করে রাখেন, তাহলে যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবেন। তো দুইটা রিকোয়ারমেন্ট আমাদের ছিল। দুইটা রিকোয়ারমেন্ট কি আপনারা বুঝতে পেরেছেন? একটু ফাস্ট জানাবেন। দুইটা রিকোয়ারমেন্ট আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি কি বললাম যে আপনাদের যদি এই অধ্যায়ের সর্বোচ্চ টার্গেট ফোকাস হচ্ছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা 10 নম্বরের জন্য সি পার্টে আসে, তবে ইনকাম স্টেটমেন্ট করার পূর্বে আপনাকে কস্ট পার ইউনিট বের করতে হবে। কস্ট পার ইউনিট যদি ভেরিয়েবল সিস্টেমে বলে ভেরিয়েবল সিস্টেমে বের করবেন, অ্যাবজর্পশন সিস্টেমে বললে অ্যাবজর্পশন সিস্টেমে বের করবেন। বের করার পর আগে কস্ট পার ইউনিট বের করতে হয়, তারপর ইনকাম স্টেটমেন্ট করতে হয়, তারপর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয়। এর জন্য আমি আপনাদেরকে এই দুইটা সিস্টেম দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা ইনকাম স্টেটমেন্ট শিখবো, এরপরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখবো। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যেই দিন আমরা ইনকাম স্টেটমেন্ট করব ওই সময় দেখাই দিব। তো সর্বপ্রথম আপনারা তো কস্ট পার ইউনিট বের করা শিখতে হবে। তো আমি যদি ধরেই আপনাকে ইনকাম স্টেটমেন্টের অঙ্ক করাই, তখন তো আপনি কস্ট পার ইউনিট কিভাবে বের করতে হয় বা বেসিক ইনফরমেশন গুলো পাবেন না। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে সামারাইজ করে দিলাম। এই অধ্যায়ের মধ্যে মোট 4টা রিকোয়ারমেন্ট থাকে। এক হচ্ছে কস্ট পার ইউনিট, ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল মেথড, অ্যাবজর্পশন মেথড, এই দুইটা। তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আমরা দুই ভাবে করতে পারি, এক ভেরিয়েবল মেথডে করতে পারি অথবা অ্যাবজর্পশন মেথডে করতে পারি। ইনকাম স্টেটমেন্ট দুই ভাবে করা যায়। তারপর ইনকাম স্টেটমেন্টের 3টা ক্যাটাগরি আছে, এক হচ্ছে নরমাল, 2 হচ্ছে ফেভার, 3 হচ্ছে আনফেভার। নরমাল, ফেভার, আনফেভার এটা আশা করি বুঝতে পারছেন। প্রত্যাশিত উৎপাদনের সমান সমান উৎপাদন হলে নরমাল, আর প্রত্যাশিত উৎপাদনের চেয়ে কম উৎপাদন হলে আনফেভার অপছন্দনীয়, আর প্রত্যাশিত উৎপাদনের চেয়ে বেশি উৎপাদন হলে ফেভার পছন্দনীয়। এইটুকু জাস্ট ততগুলো মনে রাখবেন। আর কিভাবে ডাইরেক্ট ভেরিয়েবল মেথডে ভেরিয়েবল সিস্টেমে কস্ট পার ইউনিট বের করতে হয় আর কিভাবে অ্যাবজর্পশন সিস্টেমে কস্ট পার ইউনিট বের করতে হয় ফরম্যাটগুলো দেখিয়ে দিলাম, আপনারা একটু খাতায় নোট করে রাখবেন। এই যে অ্যাবজর্পশন সিস্টেমের মধ্যে 4টা আইটেম আসে, এই 4টা আইটেম আসবে। আর ভেরিয়েবল সিস্টেমের মধ্যে 3টা আইটেম, প্রথম 3টা আইটেম যাবে, 4 নাম্বারটা আসবে না ভেরিয়েবলে। তো আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে বলবো যারা বই পড়েন বই, সাজেশন পড়েন সাজেশন, সমস্যা নেই। এই টাইপের যতগুলো প্রশ্ন আছে সবগুলো সমাধান আপনি এখন নিজেই করতে পারবেন। করার সময় আপনি সর্বপ্রথম মনে রাখবেন যে আমার শুধু প্রয়োজন কয়টা, 4টা আইটেম, সর্বোচ্চ 4টা। অ্যাবজর্পশনের জন্য 4টা, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ভেরিয়েবল ওভারহেড। আর 4 নম্বর হচ্ছে কি, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর ভেরিয়েবলের জন্য মাত্র 3টা, প্রথম 3টা ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই 3টা। ভেরিয়েবলের জন্য 3টা, অ্যাবজর্পশনের জন্য 4টা। এই 4টা এবং কি 3টা আইটেমের বাইরে আর কিছু আমার লাগবে না। এই টাইপের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সমাধান আপনি নিজে নিজে করবেন। করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বিবিএ গ্রুপ আনোয়ার স্যার, এই গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন, আমি দেখব। তো এখন দেখবেন আপনারা বইয়ে এই টাইপের যতগুলো প্রশ্ন আছে খুব সহজেই সমাধান করতে পারবেন। পরবর্তী ক্লাসে আমরা ইনকাম স্টেটমেন্ট শিখবো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী এখনো যাদের ফ্রেন্ড আমাদের গ্রুপে বা আমাদের পেজে যুক্ত হয় নাই, যুক্ত করে দিবেন, ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন। যেহেতু সবার জন্য উন্মুক্ত, আশা করি আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন। খুব কম সময়ে আমরা আপনাদেরকে অনেক বেশি শেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।